পরে অপারেশনের পর আচ্ছা তো তোমরা পড়ি দিয়ে নে, তাই আমি চশমা দিয়ে দাও, কিছু দেখতে পাচ্ছি না। কি প্রশ্নটা পড়ো। অপারেশনের পর প্রস্রাব বন্ধ হইলে হ্যাঁ রোগীকে স্বাভাবিক প্রস্রাব করানোর পদ্ধতি কি? আচ্ছা তাহলে তোমরা আগে এটা শুনে নাও। শুনে নাও। মাগো তুমি সামনে এসে বসো, এই চেয়ারটায় বসো, এই ফ্যানটা দিয়ে দাও। হ্যাঁ এই জায়গাটায় বসো, তাহলে সুবিধা হবে না। মাস্টার সাহেব, মাস্টারবাবু একটু সামনে এসে বসেন। হেড ইনজুরির পরে হচ্ছে প্রস্রাবের বন্ধ হয়ে গেলে কি করতে হবে? হ্যাঁ, হেড ইনজুরির পরের প্রশ্ন হচ্ছে অপারেশনের পর, সেটা বলছে আর কি। অপারেশনের পরে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কতগুলো প্রসেস আছে, এক এক জায়গার এক এক রকম সিস্টেম। মনে করো যে পেটে অপারেশন হয়েছে, পেটে অপারেশন হয়েছে মানে আমাদের পাকস্থলীতে কোনো টিউমার ছিল কিংবা ক্ষুদ্রান্তে বীরাদান্তে কোনো টিউমার ছিল, সেই টিউমারটা আমাদের অপারেশন করতে হয়েছে। তখন আমরা যদি স্বাভাবিকভাবে প্রস্রাব করানোর জন্য আমরা ক্যাথেটার ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু প্রশ্নটা আছে যে স্বাভাবিকভাবে প্রস্রাব করাতে গেলে কী করতে হবে, স্বাভাবিকভাবে প্রস্রাব করাতে গেলে আমরা প্রথমে তলপেটে বরফের সেক দিতে পারি। বরফের সেক মানে কি? বরফের সেক মানে কি? আইসটা একটা কাপড়ে মুড়ে ওইটা তলপেটে ধরতে হবে আর কি। তলপেটে ধরলে প্রস্রাব হয়ে যাবে। যদি বরফে না হয় তাহলে অনেক সময় আমরা গরম পানির সেকও দিতে পারি, তাহলেও প্রস্রাব হয়ে যাবে আর কি। ঠিক, গরম না, আমি প্রথমে বলেছি ঠান্ডা পানি, বরফ। তাতে যদি না হয় গরম পানি দেব। গরম পানিতেও যদি না হয় তাহলে বরফ, ঠান্ডা এবং গরম অল্টারনেটিভলি, ঠান্ডা গরম, ঠান্ডা গরম, ঠান্ডা গরম, এইভাবে করতে পারি, তাহলে প্রস্রাব হয়ে যাবে। অনেক সময় যদি প্রস্রাব এইভাবে না হয় তাহলে অন্যভাবেও প্রস্রাব করানোর একটা ব্যবস্থা আছে। কি বলো দিন সেটা মাস্টারবাবু? সেটা হচ্ছে অনেক সময় বাথরুমে যেই ট্যাপ ছাড়িয়ে দিলে ট্যাপের শব্দে অনেকের প্রস্রাবের বেগ আসে আর কি, তখন আমরা প্রস্রাব করতে পারি আর কি। এগুলো হচ্ছে স্বাভাবিক প্রসেস। স্বাভাবিক প্রসেসে যদি প্রস্রাব না হয় তাহলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আমরা কি করব, ঠান্ডা সেক দেব, তাতে না হলে গরম সেক দেব, তাতে যদি না হয় তাহলে ঠান্ডা গরম উভয়ই দেব। এতেও যদি না হয় তাহলে রুগীকে আমরা বাথরুমে নিয়ে যাব। বাথরুমে নিয়ে যাই, চেয়ারের পরে বসাই বা কমোডের পরে বসাই বা দাঁড় করায় রেখে আমরা ট্যাপ ছাড়িয়ে দেব। পানির ট্যাপ ছাড়িয়ে দেওয়ার পরে শব্দ হবে, সেই শব্দে অনেক সময় প্রস্রাব হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে স্বাভাবিকভাবে প্রস্রাব করানোর নিয়ম। যদি এই স্বাভাবিকভাবেও প্রস্রাব না হয় তখন আমরা কি করব? ক্যাথেটার। যদি পুরুষ মহিলা কোনো ভাগ নেই, পুরুষ মহিলা কোনো ভাগ নেই যে পুরুষ হলে ক্যাথেটার দেওয়া যাবে, মহিলা হলে ক্যাথেটার দেওয়া যাবে না, এরকম না। আমরা যদি এই স্বাভাবিকভাবে প্রস্রাব না হয় তাহলে আমরা তাকে ক্যাথেটার দিয়ে প্রস্রাব করবো, তা সে পুরুষ হোক আর মহিলা হোক। কি বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে খুব সহজ পথ, সহজভাবে এটা মনে রাখবেন, ঠিক আছে? তারপরের প্রশ্নটা বলো। ক্যাথেটার, আচ্ছা ওনার প্রশ্নের উত্তর দিইনি। ক্যাথেটার ঢুকানো এগুলো শিখতে হবে, এগুলো মাগো করলে হবে না, মানে তোমার মুখে মুখে বললে হবে না, এটাগুলো শিখতে হবে। ঢুকানো পরে আগে এটাকে আপনাকে দেখতে হবে। একজন ডাক্তার সে একটা পুরুষ লোককে ক্যাথেটার দিচ্ছে কীভাবে, এটা আপনাকে দেখতে হবে। একজন মহিলাকে কীভাবে দিচ্ছে দেখতে হবে। অনেক সময় পুরুষ ডাক্তারের কাছেও মহিলা আসে, সেক্ষেত্রেও পুরুষও ক্যাথেটার করতে পারে, যেমন ডেলিভারির সেকশনে করতে হয়, এরকম করা যেতে পারে। তার মানে তোমাকে এটা দেখতে হবে, তোমাকে এটা শিখতে হবে। তুমি এটা না শিখে আন্দাজে একদিন যে ক্যাথেটার দিয়ে দিলাম এরকম করলে হবে না। কিন্তু ক্যাথেটার জিনিসটা, এটা ক্যাথেটার কীরকম দেখতে দেখেছো তোমরা? আপনারা দেখেছেন ক্যাথেটার? হ্যাঁ, ক্যাথেটারের একটা আছে সিঙ্গেল ক্যাথেটার ছিল রাবার আগে, এখন এটা পাওয়া যায় না, এখন দুই মুখওয়ালা ক্যাথেটার। দুই মুখওয়ালা ক্যাথেটারের সুবিধা কি? একটা ক্যাথেটার দিয়ে পানি ঢুকাই দিলাম, দিলে তলায় বেলুন ফুলে উঠলো, বেলুনটা প্রস্রাবের দ্বারে ওখানে আটকে যাবে, আর ক্যাথেটার খুলবে না।
মহিলা পুরুষ একই নিয়ম, এটা ওখানে আটকে গেল আর ক্যাথেটার খুললো না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে যদি আমরা ক্যাথেটারটা পার্মানেন্ট রাখতে চাই তাহলে পানি আমাদেরকে দিতেই হবে। আর যদি পার্মানেন্ট না রাখি, মনে করলাম যে এখনই আটকে গেছে, এখনকার মতো করবে, তাহলে পানি টানি দেওয়ার দরকার নেই। শুধু ক্যাথেটার দিয়ে, ক্যাথেটারে একটু হ্যাবিটন ক্রিম অথবা একটা জেসোকেন জেলি, এটা অবশ্য হয়ে যায়, জেসোকেন জেলি লাগাই নিয়ে তারপরে এটা মনে করেন ক্যাথেটার, এতে একটা জেসোকেন জেলি লাগাইয়ে আমরা ক্যাথেটারটা পুশ করলাম, পুশ করলে প্রস্তাব বেরিয়ে গেল। যদি শুধু একবারের জন্যই হয় তাহলে আমি এটা আর আটকে রাখবো না, এটা ফেলে দেবো। আর যদি রাখার দরকার হয় তাহলেই ক্যাথেটার ঢুকাই দিলাম, এইখানে আরেকটা নল আছে, এই একটা নল, এই একটা নল, এই নলটা দিয়ে পানি দিতে হয়। এই নলটা দিয়ে পানি দিলে এখানে বেলুন ফুলিয়ে উঠলো, বেলুন ফুলিয়ে উঠলে এরকম করে এখানে আটকে যাবে আর বেলুন বেরোবে না। কিন্তু মনে করেন 10 দিন পরে আমাদের ক্যাথেটার খুলতে হবে, তখন কি করব? তখন ওই পানি আবার বের করতে হবে, পানি বের না করলে বেরোবে না। মনে থাকলো? এটা হচ্ছে ক্যাথেটার। এখন যদি বলেন যে আমাদের ক্যাথেটার দেওয়া শিখতে হবে, তাহলে আপনারা কোনো ক্লিনিকে অথবা কোনো হাসপাতালে ইমার্জেন্সিতে এগুলো যোগাযোগ করতে হবে। কাজের শেষে বা কাজের ধরন দেখে আপনাদের এগুলো করতে হবে। এগুলো না শিখলে কিন্তু হবে না বাবা, পড়ে গেলে হবে না। এটা ক্যাথেটার ঢুকানো শিখতেই হবে। ক্যাথেটার যদি ঢুকানো না শেখা যায় তাহলে মুশকিল আছে। মুশকিল হতে রাত 3টের সময় আপনার বাড়ি একটা রুগী আসলো, ক্যাথেটার আটকে গেছে আর কি, তখন তো মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে যাবে মানে দেখা যাচ্ছে যে আপনি বললেন যে ভাই আমি তো ক্যাথেটার করতে পারিনি, কারণ দেবে ডাক্তার হয়েছিস ক্যাথেটার করতে পারিনি, কী ব্যাপার? অতএব ক্যাথেটার সে দিতেই হবে আর কি। জেসমিন নামে একটা মেয়ে তোমাদের ব্যাচে ছিল, তোমাদের আগের ব্যাচে ছিল সম্ভবত, কাটাখালি বাড়ি। ও কিন্তু প্রচুর রুগী দেখে, মানে ভাবা যায় না। এই যে আপনার কাটাখালি জেসমিন, এই যে আজকেও আমার কাছে একটা রুগী পাঠাইছে, কালকে একটা রুগী পাঠাইছিল। এ প্রায় রাতে ফোন করে আমাদের, স্যার এই সমস্যা হচ্ছে একটা রুগীর, কী করি একটু বলেন, পরামর্শ দেন। প্রায় ফোন করে। ও অনেক রুগী দেখে, ভালো রুগী হয়। ও বাড়ির মধ্যে ডিসপেন্সারি করেছে, বাড়িতে কিছু ওষুধপত্র রাখে, ও ওষুধপত্রগুলো দেয় এবং রুগীর চিকিৎসাপত্র করে, ভালো রুগী হয়। চেষ্টা করলে বা লেগে থাকলে সবারই হবে ভাই, এতে কোনো সন্দেহ নাই। যাক, ক্যাথেটারটা এইভাবে করতে হবে, এইভাবে আপনারা দেখে নেবেন বা শিখবেন। তুমি মহিলা মানুষ হলে আমাদের হাসপাতালে যাবা, উপরে নার্সরা রয়েছে, দিদিমণিরা রয়েছে, বললি যে দিদি আমার একটু ক্যাথেটার দেওয়া শেখাই দেবেন। এটা একদিনই হবে না, তোমাকে তাদের সঙ্গে মিশতে হবে, যেতে হবে। 2 দিন 4 দিন 5 দিন পরে যখন দেখবে যে এই মেয়েটার আগ্রহ আছে, তখন তোমাকে ক্যাথেটার দেওয়া শেখাই দেবে। তুমি মনে করলে যে আমি হাসপাতালে যাবো না, একটা ক্লিনিকে যাবো, তাহলে একটা ক্লিনিকের সঙ্গে তুমি যুক্ত হলে, বললে যে আমি ক্যাথেটার দেওয়ার একটু শেখার জন্য আপনাদের এখানে কাজ করো, কেউ নিষেধ করবে না। তুমি দেয়া শিখতে পারবে, 2 দিনের মধ্যে শিখতে পারবে, 2 দিনও লাগবে না, 1 দিনের মধ্যে শিখতে পারবে। তুমি যেহেতু মহিলা, তুমি তো কোনো পুরুষের ক্যাথেটার করবে না, তুমি মহিলার ক্যাথেটার করবে। মহিলার ক্যাথেটার করা সবচেয়ে ইজি, কারণ ওদের পোস্টেড গ্ল্যান্ড থাকে না, কোনো বাধা বিঘ্ন হয় না, একবার খুব ইজি প্রস্রাব করানো যায়। অর্থাৎ তুমি এটা তোমার শেখার দরকার, তাহলে তুমি শিখতে পারবা। তারপরের প্রশ্নটা কি? ক্যাথেটার সাইজ আছে 14 আছে, 16 আছে, 18 আছে। 14 সাইজ, 12 বছর পর্যন্ত, 18। এটা লিখতে হয় না, ওরা আপনি তুমি যখন বাচ্চার কথা বলবা তখন ওরা বাচ্চার সাইজ দিয়ে দেবে আর কি, ও সাইজ দিয়ে লাগেন। আর অ্যাডাল্টের হলে 18, এটা দিয়ে দেয় আর কি ওরা। এই হচ্ছে সাইজ, এই সাইজে ক্যাথেটার নিয়ে মুদ্রা কথা হচ্ছে যে ক্যাথেটার দেওয়াটা শিখতে হবে, এটা হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, না তার ওর চেয়ে ছোটো আছে, তার সাইজটা আমি জানি না, তার সাইজটা আমার জানা নেই। সেটা শিশু বলতে হবে যে আমি শিশুদের ক্যাথেটার করবো আর কি, ওর সাইজ আছে। তুমি ক্যাথেটার লিখে ব্র্যাকেটে লিখে দিলে শিশু, কি আমার কথা বুঝতে পারিস? ক্যাথেটার লিখে ব্র্যাকেটে লিখে দিলে শিশু, তাহলে ওরা বুঝতে পারবে যে শিশুর সাইজ দিতে হবে আর কি। তারপরে প্রশ্নটা কি? নিয়ম মতো লেখা থাকলে ও পড়ি আপনি বলবেন। হ্যাঁ, আচ্ছা, এইবার এইটা হচ্ছে গিয়ে একটা জটিল কথা। অপারেশনের পরে যদি বমি ভাব থাকে তাহলে আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে যে এইটা বুঝতে হবে যে কোন ধরনের অপারেশন। মনে করো যে পেটে অপারেশন,
পেটে অপারেশন হলে আমরা কি করি? সাধারণত নাকে একটা রাইস টিউব দিয়ে দিই। নাকে একটা রাইস টিউব মানে কি? ফিডিং টিউব বা রাইস টিউব আমরা নাকের মধ্যে দিয়ে পেটে দিই আর কি, দিয়ে পেটের থেকে গ্যাস বের করি, পেটের থেকে টেনে টেনে গ্যাস বের করি। এটা পেটের কোনো অপারেশনে সাধারণত ব্যবহার করা হয়, বিশেষ করে পাকস্থলীর অপারেশনে বা ক্ষুদ্রান্তে বৃহদন্তে এই সমস্ত জায়গায় যদি অপারেশন হয় তাহলে আমরা এই নল ব্যবহার করি। আবার কোনো অপারেশন নেই, কোনো অপারেশন দরকার নেই, এমনি পেট ফুলেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, পেট ফুলেছে, নাড়ি পেশ পড়ে গেছে কিংবা নাড়ি বন্ধ হয়ে গেছে, তখন আমরা নাকের মধ্যে দিয়ে এই নল ঢুকাই দিই, দিয়ে সিরিঞ্জি করে 50 cc সিরিঞ্জি করে টানতে হয়, সাকশান দিতে হবে। সাকশান দিলে ভিতর থেকে গ্যাস চলে আসে। এখন মনে করো যে বমি বমি ভাব যদি আসে তাহলে তখন তো তুমি মুখে কোনো কিছু দিতে পারবে না। একটা রুগীর যদি বমি বমি ভাব আসে তাহলে তারে মুখে কিছু খালি সে আবার বমি করে। তুমি একটা বড়ির বমি, এই বমির একটা বড়ি তুমি একটা লোককে খাওয়াই দিলি, সে তো আবার বমি করে। তাহলে বমি বন্ধ করার বাংলা মতে কোনো ব্যবস্থা নাই। শুধু একটা ব্যবস্থা আছে, যদি খাওয়াকালীন নল দেয়া নেই, মুখে খাচ্ছে, এই খাওয়াকালীন যদি আপনার বমি হয় তাহলে আমরা তাকে একটা পরামর্শ দিতে পারি যে আপনি এক ভাব খাবেন না, আপনি একবার খাওয়ার বা পানি খেলেন, খাওয়ার 10 মিনিট পরে দিয়ে আবার খাবেন। আমি এখন একটু পানি খেলাম, দিস ইজ দ্য রুল। এই পানি খাওয়ার পরে আমার একটু বমি বমি ভাব আসতেছে, তাহলে আর পানি কত সময়? 10 মিনিট। 10 মিনিট পরে গিয়ে আবার খাওয়া যাবে, ঠিক আছে? আর সবচেয়ে বেটার পদ্ধতি কি? ইঞ্জেকশন দেওয়া। ইঞ্জেকশন বমির ইমিস্ট্যাট, তারপরে প্যালক্সি, বিভিন্ন নামে পাওয়া যায়, জোফরা, ঠিক আছে? এগুলো ইঞ্জেকশন পাওয়া যায়, এগুলো নিয়ে একটা ইঞ্জেকশন তাকে দিয়ে দিলে সে বমি আর করবে না। না, একটা দিতে হবে, ইমিস্ট্যাট, সব বয়সে দেওয়া যাবে। শিশুদের হলে এই ইঞ্জেকশন ইমিস্ট্যাট ভেঙে 3 ভাগের 1 ভাগ করে দিতে হবে। শিশুদের বমির জন্য আলাদা কোনো ইঞ্জেকশন নাই, সিরাপ আছে, ওই ইমিস্ট্যাট, ওই জোফরা সিরাপ পাওয়া যায় বা প্যালক্সি সিরাপ পাওয়া যায়, এগুলো মুখে খাওয়াতে পারা যায়। কিন্তু যদি বমি হয় তাহলে তো মুখে খাওয়ানো যাবে না, তখন ইঞ্জেকশন দিতে হবে। আর একটা জিনিস লেটেস্ট বেরিয়েছে, লেটেস্ট না, এটাও বেশ কিছুদিন আগে বেরিয়েছে, সেটা হচ্ছে ডুস। বমির জন্যে মলদ্বারদের ডুস ব্যবহার করা। জানো এরকম একটা ওষুধের নাম জানো? যেমন ডনে, ডনে ট্যাবলেট আছে না বমির জন্যে, ডনে সিরাপ আছে বমির জন্যে, ডনে সাপোজিটরিও পাওয়া যায় 15 মিলিগ্রাম আর 30 মিলিগ্রাম, বমি বন্ধ করে আর কি। এটা ডনে সাপোজিটরি, ডন এ 15 মিলিগ্রাম সাপোজিটরি, সাপোজিটরি এইটা মলদ্বার দিয়ে ব্যবহার করতে হবে। মলদ্বারের ভিতর ব্যবহার করবেন। এটা 15 আছে আর 30 আছে। বাচ্চা যদি হয় 15, বড় মানুষ হলে 30, ঠিক আছে? এটা কিন্তু মলদ্বার দিয়ে ব্যবহার করতে হবে না। বাচ্চা এইটা 6 বছর বাচ্চা হলেও দেওয়া যায়, তার নিচের বাচ্চা হলে আর দেওয়া যাবে না। 6 বছরের নিচের বাচ্চা হলে আর দেওয়া যাবে না। তাহলে ডনে সাপোজিটরি আমরা মলদ্বার দিয়ে ব্যবহার করতে পারি। আর তা না হলে আমরা ইঞ্জেকশনগুলোর নাম লিখে দিচ্ছি। এই ইঞ্জেকশনগুলো সাধারণত আমরা দিই। এটা ছোট বাচ্চা হলে অল্প করে নিয়ে দিতে হবে, বড় মানুষ হলে বড় দিতে হবে। ইঞ্জেকশন প্যালক্সি,
প্যালক্সি একটা শিরায় দিতে হবে, এটা মাংস দেওয়া যাবে না, শিরায় দিবেন। তারপর ইঞ্জেকশন এমিস্ট্যাট আছে, এমিস্ট্যাট একটা শিরায়। ইঞ্জেকশন জোফরা আছে, যে কোনো একটা দিলে হবে। জোফরা একটা শিরায়। ডনের ইঞ্জেকশন নিতেন? না, ডনের ইঞ্জেকশন নেই। আর এই ডনের ট্যাবলেটগুলো স্যার কিসের কাজ করবে তাহলে? ওই বমির, গ্যাসের, পেট ফাঁপা, বদহজম, এই সমস্ত। আজিজুল, আমার একটু চা খাওয়া দিন বাবা। কি তাহলে কি বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা বড় মানুষ বা বয়স্ক লোক হলে এই ইঞ্জেকশন একটা ব্যবহার করব। এটা কিন্তু এটা এমিস্ট্যাট, আর নিচেরটা হচ্ছে জোফরা। এইটা আমরা তিনটির যে কোনো একটা, তিনটাই না কিন্তু তিনটির যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি আর কি। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে বমি বমি ভাব বা বমি বন্ধ করার ওষুধ। তারপরে প্রশ্ন, কলিসিস্টাইটিস কি? এই তো, কলিসিস্টাইটিস কি বলো, জানো? এটা কিসের ছবি? এটা কিসের ছবি? লিভার। আর এটা হচ্ছে পিত্তথলি বা গল ব্লাডার। ঠিক আছে? যদি কোনো কারণে, ভালো করে বোঝো, এটা হচ্ছে লিভার, আমাদের সঙ্গে লিভারের কোনো শত্রুতা নেই। ঠিক তো? লিভারের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। সমস্যাটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারে আমি তোমাদের একটা কথা বলেছিলাম না, যে TIS যদি যোগ করি, কি হয়েছিল? TIS যোগ করলে কি হবে? না না, হ্যাঁ বলো। যদি কোনো শব্দের শেষে TIS থাকে তাহলে আমরা কি বুঝি? বেশি বেড়ে গেছে বা ইনফেকশন হচ্ছে। এটা আমি নতুন ব্যাচে বলেছি বোধহয়, তোমাদের হয়তো বলা হয়নি। বলা হয়েছে কিন্তু তোমাদের মনে নেই। হ্যাঁ, কিন্তু তোমাদের মনে নেই। TIS যেমন অ্যাপেন্ডিসাইটিস, যেমন কোলিসিস্টাইটিস, যেমন টনসিলাইটিস, যেমন ফ্যারিনজাইটিস, যেমন ল্যারিনজাইটিস, যেমন অটাইটিস, যেমন ম্যানিনজাইটিস, যেমন সেলুলাইটিস, সব TIS আছে। তাহলে কলিসিস্টাইটিস তার মানে গল ব্লাডারে নিশ্চয়ই কোনো ইনফেকশন হয়েছে। কলিসিস্ট না, কলিসিস্টাইটিস হচ্ছে রোগটার নাম। গল ব্লাডারের নাম গল ব্লাডার, পিত্তথলি। পিত্তথলিতে যদি ইনফেকশন হয় বা পিত্তথলিতে যদি কোনো ইনফ্লামেশন হয়, তাহলে সেই রোগটার নামের বলি আমরা কলিসিস্টাইটিস। তাহলে তোমাকে যদি বলা হয় যে কলিসিস্টাইটিস মানে কি বা কলিসিস্টাইটিস কাকে বলে, তোমার উত্তর হবে যে কলিসিস্টাইটিস মানে হচ্ছে পিত্তথলিতে ইনফেকশন হওয়া। ইনফেকশন হলে কি হবে? এখানে যদি পিত্তথলি থাকে এই জায়গায়, এখানে থাকে লিভার, পিত্তথলি থাকে এইখানে, যদি পিত্তথলি থাকে এটা হয়, তাহলে কি হবে? কলিসিস্টাইটিস হবে। তাহলে কলিসিস্টাইটিস হলে আমার এখানে কি সমস্যা হবে? আর হ্যাঁ, ব্যথা তো হবে। আর কি হবে? ব্যথা তো প্রথমে TIS থাকলে, TIS কোনো শব্দের শেষে থাকলে প্রথমেই আছে ব্যথা। চোখ কান বুঝি বলি দেবা। যেমন ম্যানিনজাইটিস মানে মাথার এখানে ব্যথা, টনসিলাইটিস গলায় ব্যথা, ফ্যারিনজাইটিস গলায় ব্যথা। পিত্তরসের সাপ্লাইয়ের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে ইনফেকশন হয়েছে। তাহলে এখানে কি হবে? ব্যথা। ঠিক আছে? এখানে আমাদের ব্যথা হবে আর ওই জায়গাটা
ফলবে। তাহলে এই জায়গাটা একটু উঁচু হয়েছে আর চাপ দেওয়া যাচ্ছে না, খুব ব্যথা, আর লোকটা মুখে খেতে পাচ্ছে না, ভালো খেতে পাচ্ছে না, ঠিক আছে, অরুচি, বদহজম, পেট ফাঁপা, ভালো করে খেতে না পাওয়া, এইগুলো সবই হচ্ছে এই রোগের লক্ষণ। এগুলো হচ্ছে কলিসিস্টাইটিস লক্ষণ। তাহলে তোমাকে যদি কেউ বলে যে কলিসিস্টাইটিস কাকে বলে, তুমি বলবা পিত্তথলিতে যদি ইনফেকশন হয় তাহলে বলে কলিসিস্টাইটিস। স্যার আমি না কিছুদিন ধরে মনে করেন কোনো কিছু ভালো মন্দ কোনো কিছু খালি করতেছি না, খালি করে গ্যাস হবে আর প্রথম তো পেট জ্বালা করতো, ছাড় কিছু খাই না, এটার জ্বালাটা কমে গেছে, কিন্তু ওই ভালো মন্দ তেল মশলা খালি করে গ্যাস। এখন তোমার এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে তোমাকে তৈলাক্ত খাবার বাদ দিতে হবে, আর অনিয়মিত খাওয়া যাবে না। অনিয়মিত মানে দুপুরের খাবারটা খেলে বিকেলবেলা, বিকেলেরটা খেলে রাত 12টার সময়, এরকম খেলে হবে না। এই গেলায় এক। দুই হচ্ছে যে তুমি সবসময় ঝাল মশলা এগুলো অ্যাভয়েড করে চলবা। 3 নম্বর হচ্ছে যে তুমি সিংড়া, চপ, বিস্কিট, আইসক্রিম, সমুচা, এই জাতীয় তেলে ভাজা জিনিস এগুলো খাবা না। তাহলে দেখবা যে তোমার জল খাওয়া বেশি করে, জল খাওয়ারও নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। জল খাওয়ার নিয়ম হচ্ছে তুমি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে জল খাওয়া। ভাত খেয়ে উঠে পর জল খাওয়া যাবে না, ভাত খেয়ে আধা ঘন্টা পরে জল খেতে দেবে। মনে করো একদিন একটা সিংড়া খেতে ইচ্ছা করছে, তুমি একটা সিংড়া খেলে, কিন্তু সিংড়া খেয়ে জল খাওয়া যাবে না। সিংড়া খেয়ে আধা ঘন্টা বলেও না, সিংড়া খেয়ে উঠে জলই খাওয়া যাবে না, বা কোনো ভাজা খেয়েও জল খাওয়া যাবে না। তাহলে কি হবে যে তোমার পেটের ভিতরে যে তৈলাক্ত সিংড়া টিংড়াগুলো ভাজে তো পোড়া তেলে, এটা পেটের মধ্যে যাওয়ার পরপরই যখন জল পায় তখন কার্বন মনোক্সাইড তৈরি হয়। কার্বন মনোক্সাইডটা বিষাক্ত, এইটাই গলাবুক জ্বালা, গ্যাস তৈরি করা, সব কিছু বদ্ধতম এগুলো করে আর কি। তাহলে তোমার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে তুমি বাড়ি ভেজে খাওয়া। ধরো তোমার একটু বেগুনি খেতে ইচ্ছা করছে, তাহলে তুমি বাড়িতে স্বচ্ছ সয়াবিন তেল, তাতে তুমি বেসন গুলে, তার মধ্যে লবণ টবণ সব দিয়ে বেসন গুলে, বেগুনি করা তো খুব সোজা, বেগুনি বেসনের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে ছাড়িয়ে দিলাম, এটা তুমি খেতে পারবা, পরিষ্কার তেল, তাহলেও তোমার অনেকটা কম হবে। এখন তোমার অল্প বয়স, তোমার যদি বলি যে তুমি টোটালি এগুলো খাওয়া না, হয়তো হয় না, দেখা যাচ্ছে যে কোনো জায়গায় না কোনো জায়গায় হয়তো একটু খাওয়া লাগতে পারে, সে কারণে এগুলো মেনে চলতে হবে, এগুলো মেনে চললে হবে। আর তুমি সময় মতো এসে নে, তুমি সময় মতো একদিন একটা প্রস্রাবের চাপ নিয়ে আমার চেম্বারে এসো। আমি তোমাকে মন নিয়ে কাজ করি, আমি বেশিরভাগ মনের থেকে একটা আল্ট্রাসাউন্ড করে দেবেন। আর যদি মনে করো যে দিব্যর থেকে করে দেবো, সেখানে তোমার হাজব্যান্ড থাকে, তাহলে তুমি দিব্যতে যাও রেডি হয়ে আমাকে একটা ফোন দিয়ে যে স্যার আমি দিব্যতে রেডি হয়েছি, আপনি আমার একটা আল্ট্রাসাউন্ড করে দেন। তাহলে পিত্তথলিতে কোনো ঝামেলা আছে কি না এটা আমি দেখিয়ে দেবো আর কি। কথা বুঝতে পেরেছো? এগুলো করে তুমি চলো। আর নিতান্ত যদি খুব গলা বুক জ্বালা করে বা গ্যাস ট্যাস হয়, তুমি একটু প্যান্টোনিক্স ট্যাবলেট খাও। প্যান্টোনিক্সটা খাও। কী খাচ্ছ? প্যান্টোপ্রাজল 20 না 40? তাহলে এই বয়সে 40 খালি তোমার, এর পরে কি হবে? স্যার আমি কিছু খেতেই পারছিলাম না, খাওয়ার সাথে সাথে বমি, মনে করেন একটু জল খেয়ে আসি, সে জল তো মানে দোকানে জল যাও তো এরকম বমি। আচ্ছা, তাহলে তুমি প্যান্টোনিক্স খাও, প্যান্টোনিক্স সকাল সন্ধ্যা খাও, সঙ্গে ডনে খাও। হ্যাঁ, ডনে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে তুমি খাবা এগুলো। হ্যাঁ হ্যাঁ খাও, এটা 1 মাস খাও, 1 মাস পরে আমার জানাও, আমি তোমাকে একটা আল্ট্রাসাউন্ড করে দেবো। আজকে দুপুরে খেয়েছো? ভাত খেয়েছো? দুপুরে ভাত খেয়েছো কটার দিকে? 2টার দিকে খেয়েছো। তাহলে তুমি আর একটু টাইমটা অ্যাডভান্স করে নেবা, 1:30 থেকে 2টোর মধ্যেই খাওয়ার চেষ্টা করবো আর কি। ঝাল মশলা কম দিয়ে তরি তরকারি রান্না করে এটা খাও।
একটু অভ্যাস করো মাগো। অভ্যাস না করলে তোমার সমস্যা হচ্ছে কি, তুমি যদি একবার এইটাতে অভ্যস্ত হয়ে যাও, ধরো যদিও প্যান্টোনিক্স অনেক দিন খাওয়ার ইতিহাস আছে, 15 বছর পর্যন্ত একটা না খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, সেটা শুধু প্যান্টোনিক্সের বেলা। তাতে তুমি যতটুকু ভালো থাকা যায়, এই জন্যে যতটুকু ভালো থাকার জন্যে তোমাকে এখন থেকে সংগ্রাম করতে হবে। তা নাহলে দেখা যাচ্ছে যে এরপরে বাচ্চা কাচ্চা হবে, সংসার বড় হবে, হাঁটাচলা করবা, ঝাপাঝাপি করতে হবে, তখন দেখা যাবে যে তোমার গ্যাসের আরও চাহিদা বেড়ে গেছে, গ্যাস আরও বেশি হচ্ছে। না স্যার, আমি খুব সাবধানে। হ্যাঁ, একটু সাবধানে চলতে হবে আর কি। আমি বাইরে গেলে কোথাও বাইরের খাবার খাই না। হ্যাঁ, বাইরে খাবা, বাইরে খাওয়ারও ব্যবস্থা আছে, যাতে তোমার না বাইরে খাওয়ারও ব্যবস্থা আছে, তুমি সেটা শোনো আগে। সেটা বাইরে খেলে তুমি এক দোকানে যাবা, বিশেষ করে যারা মিষ্টি বিক্রি করে এই দোকানে যাবা, যে বলবা যে আমাকে চিড়ে দেন, ওরা ভিজানো চিড়ে থাকে, ভিজানো চিড়িতে একটু দই কিনে নিলে, 100 দই কিনে তুমি ওটা খাও, তোমার গ্যাস হবে না, একদম কনফার্ম তোমার গ্যাস হবে না। মিষ্টি দই খাবা না, টক দই খাবা, টক দই দিয়ে তুমি সে চিড়ি কটা ভেজে মেখে খেয়ে নাও। আমি তো এটাই করি সাধারণত। আমার এই সমস্যা বলে আমি যদি বাইরে যাই কোথাও, তাহলে দুপুরবেলায় আমি এরকম কোনো রেস্টুরেন্ট দেখি এখানেই খাই, যে চিড়ে দাও আর তাদের একটু দই দাও, দেখবি সমস্যা হয় না। এগুলো করতে হবে আর কি। তারপরে কি আছে প্রশ্ন? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ম্যাডাম পড়াইলেন এটা। না, ওরা একটু পড়াইলেন, ওরা তো যেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন স্যার একই, ডাবল হয়ে গেছে প্রশ্ন। তাই তারপরেরটা বলো। আমরা যে নতুন কিছু থাকলে তাই একটু দেখি স্যার নাকি? রক্তদান কাকে বলে? আমার সাথে জানি। রক্তদান কাকে বলে? রক্তদানের কারণ? তাই প্রশ্ন? তাই ও যা বললো তাই, তোর নিজে বলছি তাই? হ্যাঁ, রক্তদান কাকে বলে? আচ্ছা, এইটা দিয়ে তোমাদের আজকে শেষ করে দেবানে। রক্তদান কি জিনিস এটা বুঝাই বলার কোনো অবকাশ নাই। রক্ত কাউকে দান করলে সেটা হয় রক্তদান, তাই না? যেমন রক্তদান কে কাকে করে, রক্তদান কে কাকে করে, আমি বলেছি কিন্তু রক্তদান, রক্তদান কে কাকে করে? সুস্থ মানুষ রোগীকে করে। সুস্থ মানুষ রুগীরে করে। সুস্থ মানুষ একটা রুগীকে দান করে যার ব্লাড গ্রুপ একই আছে। যেমন আমাদের হিন্দুদের সিঁদুর দান স্বামীতে দেয়, ওই যে ওর কপালে আছে, এটা কিন্তু স্বামী ওকে বিয়ের দিন দিয়ে দিছিল আর কি। সেই জন্যে ও এখান থেকে শুরু, ওখান থেকে ও যতদিন ওর স্বামী জীবিত থাকবে, আমরা চাই যে 1000 বছর বেশি থাক, ততদিন ওর সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। এটা সিঁদুর দান। রক্তদানটাও এরকম যে তোমাকে গ্রুপ মিলাইয়ে ক্রস ম্যাচিং করে তুমি কোনো অসুস্থ লোককে যদি রক্ত দাও, সেটাকে আমরা রক্তদান বলি, ঠিক আছে? সেটাকে আমরা রক্তদান বলি আর কি। রক্তদানের কতগুলো সুবিধা অসুবিধা আছে। রক্তদানের মধ্যে কতগুলো জিনিস আছে, যেমন প্রথমে আছে রক্তের গ্রুপ কি। রক্তের গ্রুপ কি কি আছে? এবিসিডি, এ তো ভাইরাস। এ এক এক করে বলো। আরে বাবা সুন্দর করে বলেন। এ নেগেটিভ, এ পজিটিভ। হ্যাঁ, ও নেগেটিভ, হ্যাঁ, বি পজিটিভ, বি নেগেটিভ, আর এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। এই 4 রকম হচ্ছে রক্তের গ্রুপ। তাহলে যার যেটা প্রয়োজন, যার যেটা প্রয়োজন, ধরেন আপনার হয়েছে ও পজিটিভ, আমি ও নেগেটিভ, আমি আপনাকে দেব না। আমারও যদি ও পজিটিভ হয় এবং আপনার রক্ত আমার রক্ত গ্রুপিং ক্রস ম্যাচিং করে যদি একই হয়, তাহলে আমি আপনাকে রক্তটা দান করবো আর কি। এটা হচ্ছে রক্তদান। আর এইটা নিয়ম হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্র আছে যখন শিবির তৈরি করা হয়, শিবির, রক্তদান শিবির, ঠিক আছে, প্রত্যেকে যে দান করে যাচ্ছে, যারা দান করার মতো তারা প্রত্যেকে দান। ওরা কী করে, রক্তটা নিয়ে ফ্রিজিং করে রাখে, তারপর যেদিন যার লাগে সে ওখান থেকে নিয়ে নেয় আর কি। এটা ইন্ডিয়াতে খুব বেশি হয় রক্তদান শিবিরটা, আমাদের বাংলাদেশে এরকম প্রচলন নাই আর কি।
কিন্তু ইন্ডিয়াতে এরকম বিশাল ইসলামী জলসা হচ্ছে, বুঝলে? সেখানে এই যে আমি আসার দিন দেখে আসলাম, ইসালের সব হচ্ছে, সেখানে বিরাট রক্তদান শিবির, মানে দিনের বেলা রক্তদান শিবির হচ্ছে, রাতের বেলা ইসলামী আল্লাহ ওয়াজ মাহফিল হবে। প্রচুর লোক লাইন দিয়ে রক্ত দিচ্ছে, মানে ভাবা যায় না। আমার মনে হয় কমপক্ষে আমার দেখা মতে 100 লোক টোক দাঁড়ায়। আমি তো গাড়িতে আসছি প্রাইভেটে, তাতে দেখলাম যে প্রায় 100 জন লোক টোক হবে, এরা রক্ত দিচ্ছে। তাহলে 100 জনের রক্তটাই তো আর একবারে লাগবে না, ওইটা যাদেরকে দান করা হলো। আমি বললাম যে বাবা, তোমার একটা হাসপাতাল আছে, তোমার হাসপাতালে আমি 100 ব্যাগ রক্ত দান করলাম, তুমি ওই 100 ব্যাগ রক্ত নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবা। এবার যার যেদিন গরিব মানুষ দরকার তার সেদিন ওটা দেওয়া যাবে। কথা ঠিক আছে? কাটি দাও। আমার কথাগুলো কি ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমরা রক্তদান করব আর কি। আর রক্তদানের কি প্রশ্নটা আর কি আছে রক্তদানের? হ্যাঁ, কারণ কি? রক্তদানের কারণ হচ্ছে যদি রিসিপিয়েন্ট মানে যে রক্ত নেবে তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তার শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় মানে রক্ত স্বল্পতা হয় বা অ্যানিমিয়া হয়, যারে সহজ বাংলায় বললে আমরা বুঝি অ্যানিমিয়া। রক্তশূন্যতা বললে অনেকে বোঝে না, রক্তশূন্যতা বললে অনেকে বোঝে না, কিন্তু যখন অ্যানিমিয়া বলি তখন অনেকে বোঝে যে অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা। তাহলে রক্তশূন্যতা যদি কোনো রুগী আসে বা রক্তশূন্যতার কোনো পেশেন্ট যদি পাওয়া যায়, তাদেরকে আমরা এই রক্ত দান করব। এখন এরও কিছু সমস্যা আছে, সেটা তোমাদের প্রশ্নে নাই, আমি ওগুলো বলে যাচ্ছি আর কি, ভালো করে শোনো। রক্তদানের সমস্যা হচ্ছে এইটা, তোমার রক্ত ঠিক আছে, তুমি যাকে দিবা তার রক্ত ঠিক আছে, কিন্তু তুমি রক্ত দেওয়ার পরে দেখা গেল ওর সারা গায়ে অ্যালার্জিতে ভরে গেছে আর কি, গায়ে এরকম চাকা চাকা হয়েছে, প্রচুর চুলকাচ্ছে আর কি। তখন এইটা কি করি আমরা? এইটা যত দ্রুত সম্ভব আমরা এইটা কি করি? যত দ্রুত সম্ভব এইটা ডিসকার্ড করি। আপনি যখনই একে রক্ত দিচ্ছেন, আপনাদের গ্রুপ 1 ক্রস ম্যাচিংও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ওকে রক্ত দিলেন, ওর গায়ে সঙ্গে সঙ্গে অ্যালার্জিতে ভরে যাচ্ছে, তখন কি আপনি রক্ত চালাবেন? তখন তো আপনাকে রক্ত টেনে বের করতে হবে সঙ্গে সঙ্গে, রক্ত টেনিয়ে বন্ধ করতে হবে সঙ্গে সঙ্গে। কাটি দেন, রক্ত দেওয়া বন্ধ করতে হবে সঙ্গে সঙ্গে, বন্ধ করে ওই রুগীর 2টা ইঞ্জেকশন দিতে হবে সঙ্গে। হ্যাঁ, অ্যাভিল এবং ওরাডক্সন, এটা সঙ্গে সঙ্গে দিতে হবে আর কি, বা কটসন। এই ইঞ্জেকশন দুটোর নাম লিখে রাখো, ওই পাশে বা বইতে লিখে রাখো। ইঞ্জেকশন কটসন, কটসন 1 ভায়েল শিরায়, 1 ভায়েল শিরায় দিবেন। আর ইঞ্জেকশন অ্যাভিল 1টা শিরায় দেবেন। এগুলো হচ্ছে আহম্মক লোকজন। তাহলে এইটা ইঞ্জেকশন দুটোর সঙ্গে সঙ্গে, এই ইঞ্জেকশন দুটোর সঙ্গে সঙ্গে শিরায় দিয়ে দিতে হবে। দিলে কী হবে? ওর অ্যালার্জি রিয়াকশানটা সঙ্গে সঙ্গে কমে যাবে। তারপরে আধা ঘন্টা পরে ওই রক্তটা আবার স্লো করে খুব আস্তে করে দেওয়া সম্ভব হয়, কিন্তু যদি দিলে আবার অ্যালার্জি রিয়াকশান হয় তাহলে ওই রক্ত আর দেওয়া যাবে না। কথাগুলো ঠিক আছে না? 1 অ্যাম্পল শিরায়। এই দুটো দিতে হবে আর কি। করিল হ্যাঁ, আপনি নিয়ে আসেন, আমি দেখিয়ে দেবো। অ্যালার্জি টেস্টটা করে, অ্যালার্জি টেস্ট করবেন, বেশি পয়সা লাগে না। অ্যালার্জি টেস্টটা করে তার শরীরে অ্যালার্জি আছে কি না এটা দেখে, তারপরে আপনি তো আমার চেম্বার চেনেন, তারপরে তার ওইটা দেখে চিকিৎসা দিয়ে দিলে ভালো হয়ে যাবে।
আমার মনে নেই, আপনি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। 1 2 হচ্ছে যদি অ্যালার্জি না হয়ে বা অ্যালার্জি হলো সঙ্গে সঙ্গে অ্যানাফাইলেক্টিক রিয়াকশান হচ্ছে। অ্যানাফাইলেক্টিক রিয়াকশান মানে হাত পা কুচকি যাচ্ছে আর কি, কষানি যারে বলে সুধা বাংলা, কষানি আসছে, তাহলে এই ইঞ্জেকশন দুটো দিতে হবে, রক্ত ডিসকার্ড করতে হবে, আর ওই রক্ত আর ওই রুগীকে দেওয়া যাবে না, টোটালি ওই রক্ত ওই রুগীকে আর দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, এইগুলো হচ্ছে রক্ত সিস্টেম। আর অ্যানিমিয়া হওয়ার কারণটা এই সঙ্গে একটুখানি জেনে রাখেন হালকা করে, ওই সঙ্গে আমি একটু বলে দিচ্ছি আর কি অ্যানিমিয়া হওয়ার কারণটা। অ্যানিমিয়া হওয়ার কারণ হচ্ছে যদি মহিলা পুরুষ ভাগ ভাগ করে বলি আর কি, মহিলাদের মাসিকের একটা সমস্যা থাকে, যদি কিনা দেখা যায় যে মাসে একবারের অধিক মাসিক হচ্ছে, কারো কারো 2 বারও মাসিক হয়, 3 বারও মাসিক হয়, তার রক্ত ঝরে গেলে তাদের গায়ে অ্যানিমিয়া হতে পারে। 1 2 হচ্ছে যে মেয়েদের যদি ঘন ঘন বাচ্চা কাচ্চা নেয় তাহলে তাদের গায়ে রক্ত কমে যেতে পারে। 2 হচ্ছে যদি আয়রন জাতীয় খাবার মহিলারা কম খায়, যেমন পেটে যখন বাচ্চা যাবে তখন যদি একটু আয়রন জাতীয় খাবার দাবার না খাওয়া পড়ে, যেমন কচু শাক, ডুমুর, মোচা, মিষ্টি কুমড়ো, লাল শাক, এসবগুলো যদি ওরা না খায় তাহলে তারও এরকম হতে পারে আর কি। কথা কি বোঝা গেছে? এগুলো মহিলাদের বেলা। আর পুরুষদের বেলায় অ্যানিমিয়া হয় খুবই কম, পুরুষদের রক্তশূন্যতা হয় খুবই কম। পুরুষদের রক্তশূন্যতার ভিতরে একটা হচ্ছে ব্লাড ক্যান্সার, প্রথমে হচ্ছে ব্লাড ক্যান্সার। 2 হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, উনি বুঝতে পারতেছেন না। 3 হচ্ছে পাইলস হয়েছে, পাইলসের সঙ্গে কলকল করে, পাইলস মানে কি অশ্বরোগ, অশ্বরোগের সঙ্গে কলকল করে রক্ত যাচ্ছে, উনি খেয়াল করেন না। সকালবেলা যদি বাথরুমে বসে মনে করে পায়খানা যাচ্ছে, পায়খানার জায়গায় রক্ত হয়ে পড়ে যাচ্ছে, সে খেয়াল করে না, তাহলে তাদের এরকম হতে পারে। তার মানে একটা হচ্ছে ব্লাড ক্যান্সার, 2 হচ্ছে যদি কি নামে সেভ করা দেখো দিন। হ্যালো, হ্যাঁ হুজুর বলেন। তাড়াতাড়ি মৃত্যুঞ্জয়, তাড়াতাড়ি টেবলি পরে দাও খুব দ্রুত, আমি কিন্তু এসে গেছি, আমার আবার হ্যাচারিতে ক্লাস আছে, আর আমার সে চশমার কাজ ভেঙে গেছে আর কি। এইগুলো হচ্ছে অ্যানিমিয়ার কারণ। আজকে এই পর্যন্ত থাক, আমার চশমা নেই, কিছু দেখতে পাচ্ছি না, সামনে ক্লাসে দেখি দেবো।